প্রতি রাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস শায়লা বেগম। রাতে ঘুমানোর পূর্বে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান, কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নতুন আবিষ্কার করেন, সাথে ধর্ষণের আলামত। বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার। এটা কি করে সম্ভব? মিস্টার আনোয়ার, শায়লার স্বামী, ৮ বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করেন শায়লা বেগম। সকাল সন্ধ্যা অফিস, ক্লায়েন্ট, মিটিং করে প্রায় দিনই রাত ৮টার পরে বাসায় ফেরেন। তারপরে শাওয়ার সেরে সবার সাথে টেবিলে ডিনার করেন, গল্প করেন এবং টুকটাক কাজ সেরে 12টার পরে ঘুমাতে যান। আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষিত হচ্ছেন। কিন্তু কে সে? শায়লা বেগমের একক ভিলা বাড়িটাতে মোট জন ৮ মানুষের বাস। কাজের মেয়ে বুলবুলি, বয়স ১৮, ড্রাইভার নাসির, বয়স ৩৩, ২ মেয়ে আনিকা, বয়স ২১, অনন্যা, বয়স ১৬, শায়লা বেগম, বয়স ৪২, অসুস্থ শ্বশুর শাশুড়ি, বয়স ৬৭-৬১, আর ওনাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া, বয়স ২৬। সম্ভাবনার তীর শুধু ড্রাইভারের দিকে যায়, কিন্তু ওই তো বাড়ির বাহিরে ঘুমায়। শায়লা বেগম মেন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন। তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব? আর পুরুষ বলতে শুধুই শ্বশুরমশাই বাকি। কথাটা ভাবতেই লজ্জায় কেমন একটা অস্বাভাবিক বোধ করলেন শায়লা বেগম। না, সেটা কি করে সম্ভব? ওনার বয়স ৬৭, তাছাড়া সারা শরীরে বিবিধ ব্যথাতে জর্জরিত, সাথে কিডনি ফেল, এমনকি একা চলাফেরা করতেও অক্ষম। ৬ ঘন্টা পরপর ইঞ্জেকশন পুশ করতে হয়, থেরাপি দিতে হয়। ওনার সাথেই একজন লোক সারাক্ষণ থাকতে হয়, তাই ডক্টরের পরামর্শে নার্স জেসিয়াকে রাখা হয়েছে। জেসিয়ার এ বাড়িতে ৩ মাস অতিবাহিত হচ্ছে। মেয়েটা যেমন স্মার্ট তেমনি দক্ষ। শুধু শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্য আনা হয়েছিল জেসিয়াকে, কিন্তু গত ১ মাস থেকে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে। সারাদিন অফিস করে যখন রাতে বাসায় ফেরেন, শরীরটা বড্ড ক্লান্তিতে ম্যাজ করে। ঘুমানোর আগে জেসিয়ার অয়েল ম্যাসাজ না নিলে চোখই বন্ধ হতে চায় না। মেয়েটার হাতে জাদু আছে, এত সুন্দর করে মেসেজ দেয়, শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মনে হয় কোনো পুরুষ মানুষের ছোঁয়া পড়েছে সারা অঙ্গে, কারণ ও ছোঁয়াতে সেক্সুয়াল ফিলিং চলে আসে। তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায়, যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে। শায়লা বেগমের শরীরের গঠন খুবই সুন্দর। এখনও যে কোনো বয়সের পুরুষের নজর কাটতে তিনি সক্ষম। স্লিম, বয়স ৪২ হলেও দিব্যি ৩০-৩২ করে চালিয়ে দেয়া যায়। তাতে কি, শায়লা তো কোনো পুরুষকে ডাকেনি। তবে কে, কি করে, কেমন করে করছে এমনটা? অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা পাকিয়ে আছে। যা হোক, গত ১৫টা দিন ধরে চলছে, কোনো রাতেই মিস যাচ্ছে না। শায়লা বেগম অনেক চেষ্টা করছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভান করে কালপ্রিটটাকে ধরার জন্য, কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়ে উঠছে না। আর বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীরটা এতই অবশ ও ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব না। আজ অফিস তেমন কাজ ছিল না, তাই অনেক প্ল্যানিং করলেন। যে করেই হোক আজ রাতেই একটা সুরাহা করবেন। কোনো মতে ঘুমানো যাবে না, প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যের পরে বাসায় ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন। তারপর ২ মেয়ে ও শ্বশুর শাশুড়ির খোঁজ নিলেন নিত্যদিনের মতো। অতঃপর জেসিয়ার সাথে গল্প করছেন আর মেসেজ নিচ্ছেন। রাত ১২টা। জেসিয়া দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে চলে গেছে। শায়লা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে আছেন। তারপর কি দিয়ে কি হলো কিছু মনে নেই, কিন্তু যখন চোখ খুললেন নিজেকে পূর্বের ন্যায় ধর্ষিত ও উলঙ্গ আবিষ্কার করলেন। অবাক হয়ে ঘড়িতে সময় দেখলেন সকাল ৫টা। মাথাটা কেমন যেন ঘুরছে। এটা কি করে সম্ভব? যতই ভাবছে ততই যেন পাগল পাগল মনে হচ্ছে। যা হোক, শাওয়ার সেরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলেন। সারাদিন অফিসের কাজে একদম মন বসাতে পারলেন না, ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। ম্যানেজার রাকিব। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যানেজারের সালামের শব্দে সংবিত ফিরে পেলেন। একটু ইতস্তত হয়ে, শায়লা বেগম। ওয়ালাইকুম আসসালাম। আসুন রকিব সাহেব, ভিতরে আসুন। রকিব সাহেব। আপনার শরীর ঠিক আছে ম্যাম? শায়লা বেগম। কেন বলুন তো? আমি তো দিব্যি ঠিক আছি। ও মাই গড! বলেই একটু নড়ে চড়ে বসলেন শায়লা বেগম। যেন কিছুই হয়নি এমন একটা ভাব করলেন। অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল। তাছাড়া গত কয়েকদিন থেকেই ম্যাডামের চালচলন অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে কি ম্যাডাম কারো প্রেমে? রকিব সাহেব। ৯টা ৩০ বাজে, প্রায় সমস্ত স্টাফ ব্রেক করেছে। আপনি যাচ্ছেন না বিধায় আমিও ওয়েট করছি। এমার্জেন্সি আছে কিছু? শায়লা বেগম। ও মাই গড! ওকে রাকিব সাহেব, আপনি যান, আমার হাতে হালকা একটু কাজ। ম্যানেজার বের হয়ে গেল।
অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন শায়লা বেগম, যেন গলার কাছে শ্বাস আটকে আছে। আরেকটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে ম্যাডামের ওপর দিয়ে। ইমার্জেন্সি ছাড়া কখনো ৮টার পরে অফিসে থাকেন না, কিন্তু আজ রাত 11:30। সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় আসলেন শায়লা বেগম। জেসিয়া কিছুক্ষণের মধ্যেই অয়েল বাটি নিয়ে হাজির হল। শায়লা বেগম। জেসিয়া তুমি কখন? জেসিয়া। কেন ম্যাম বলুন তো? শায়লা বেগম। না এমনিতেই। তারপরেই ভাবলেন জেসিয়াকে বলাটা ঠিক হবে না, তাই কথা ঘুরিয়ে বললেন, শায়লা বেগম। তুমি ঘুমোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম হয়ে ঘুমাবে। জেসিয়া। জি ম্যাম, আমি তাই করি। কথা বলতে বলতেই কখন যে শায়লা বেগম ঘুমিয়ে গেলেন টেরই পেলেন না। যখন ঘুম ভাঙল যথারীতি পূর্বের ন্যায় রেজাল্ট। যতই প্ল্যানিং করেন কোনো কাজ হচ্ছে না, কারো কাছে শেয়ার করতেও পারছে না, পাছে কে কি বলে। অবশ্য স্বামীহারা ৮ বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও। অফিসে বসে একটা ফাইল দেখছেন শায়লা বেগম। হুট করেই বমির চাপ আসে, দৌড়ে বেসিনে যান, কিন্তু বমি হয় না, জাস্ট অগক। আরও ২-৩ বার এমন হলো। শায়লা বেগম ভাবলেন হয়তো ডিপ্রেশন। যা হোক, এই ঘটনার ৩ দিন পর শায়লা বেগম নিজেই নিজের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলে, একটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ। কেমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছেন, কি হতে চলেছে ভেবেই কুল পাচ্ছেন না। বাসার ভিতরে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। যখন চোখ খুললেন নিজেকে হসপিটালের বেডে দেখলেন। চিন্তাতে গলা শুকিয়ে গেল। জানি না কি রিপোর্ট আসছে, ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জেনে গেছে? আপাতত আশেপাশে কাউকে দেখছেন না। ৫ মিনিট পর আনিকা ও অনন্যাকে নিয়ে ফ্যামিলি ডক্টর পুতুল হক কেবিনে প্রবেশ করে হাসি মুখে বললেন, অনন্যা। চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ডিপ্রেশন। কথাটা শোনার পর শায়লা বেগমের নিঃশ্বাস সচল হল। নেগেটিভ কিছু শুনলে হয়তো হার্ট অ্যাটাক করতেন, নয়তো নির্ঘাত ডেথ। মেয়েরা দৌড়ে মায়ের বুকে আসলো, অনেক আদর করল। তারপর অনন্যা ডক্টরকে বলল, অনন্যা। আন্টি, আম্মুকে কখন রিলিজ দিবেন? ডক্টর পুতুল। এই তো মা, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। তোমরা দুজনে ক্যাশ পেমেন্ট পড়ে আসো, ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি। অনন্যা ও আনিকা চলে যাবার পরে ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে আছি, কখনো ভাবতেই পারেনি। শায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে, হয়তো মাথা চক্করও দিচ্ছে। কোনো রকম সামলে বলল, শায়লা বেগম। ঠিক বুঝতে পারলাম না। ডক্টর পুতুল। আপনি মা হতে চলেছেন। কথাটা এমনভাবে আঘাত করলে শায়লা বেগমকে যেন হাজারটা প্রতিশব্দ হয়ে কানে বাজতেছে। মাথাটা স্তম্ভিত হয়ে যায়। আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয়, দুশ্চিন্তা বা আতঙ্কিত হতেন না। কি বলবেন, কি করবেন এখন? সত্যিই কি একবার ভাবা উচিত ছিল? কোনো প্রোটেকশন ছাড়া ফিজিক্যাল চলছে, সেটা অজান্তেই হোক বা জেনেই, অ্যাক্সিডেন্ট ঘটবেই অনিবার্য। ডক্টর পুতুল। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি তো একজন লিটারেট এবং বিজনেস ওম্যান, সো প্রোটেকশনের বিষয়টি মাথায় নিয়েই ফিজিক্যালটা করা উচিত ছিল। শুনুন মিসেস শায়লা, এটা আমি আপনি সবাই জানে, এভাবে এতদিন একা একা থাকা যায় না, সো একটা সঙ্গী সাথীর দরকার। কিন্তু এভাবে? শায়লা বেগম। না, এমনটি কিচ্ছু নয়। আমি একটা অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারে জড়িত, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, কিন্তু প্রতি রাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছি। ডক্টর পুতুল। ও মাই গড, হাউ পসিবল? আপনি ঠিক আছেন তো? শায়লা বেগম। দেখুন, আমি শকড হয়েছি ঠিক, তবে মানসিক রোগী বা অন্য কিছু ভাববেন না। এটা abnormal কথাবার্তা, কিন্তু এটাই বাস্তবিক। তারপর শুরু থেকে শেষ অবধি ডক্টর পুতুলের সাথে শেয়ার করলেন। সবটা শোনার পর পুতুলও শকড। হতভম্ব হয়ে অটোমেটিক মুখ হাঁ হয়ে যায়। ভাবলেন, কি আনবিলিভেবল কথা, কি করে সম্ভব? তারপর বললেন, ডক্টর পুতুল। কিন্তু আপনি দরজাটা ভিতর থেকে বন্ধ করে ঘুমাননি কেন, বা সিসি ক্যামেরা সেট করেননি কেন? তবেই তো আসল রহস্য উদ্ঘাটন হয়ে যেত। শায়লা বেগম। দেখুন, আমার স্বামীর অ্যাক্সিডেন্টের সময় আনিকা অনন্যা ছোট ছিল বিধায় রাতের বেলা ঘুমের মধ্যেই ওরা আমার রুমে চলে আসত, তাই কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারিনি। আর সেই অভ্যেসটা এখনও বিদ্যমান। তাছাড়া দরকারও পড়েনি এতদিন। যদি হুট করেই বন্ধ করি, তবে মেয়েরাও সন্দেহের চোখে দেখতে পারে যে আম্মু কি অন্য কিছুতে জড়িয়ে গেছে কিনা। আর সিসি ক্যামেরা, এটাও মাথায় আসছিল, তবে বাসার ভিতরে হুট করেই। এখন কি করব?
আমার তো শরীর মাথা একসাথে অবশ হয়ে যাচ্ছে। ডক্টর পুতুল। আমার পরিচিত একজন গোয়েন্দা বন্ধু আছে, ও একটা প্রাইভেট এজেন্সি চালায়। আপনি চাইলে কথা বলিয়ে দিতে পারি। আমারও এরকম একটা ঝামেলাতে জড়িয়ে বন্ধুত্ব হয়, তবে দ্রুতই কেস সাকসেস হয়। সো ব্রিলিয়েন্ট। শায়লা বেগম। সেটা তো বুঝলাম, কিন্তু এখন আমার প্রেগন্যান্সির কি হবে? আমার পরিবার, অফিস স্টাফরা জানলে সুইসাইড করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না। ডক্টর পুতুল। চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার ফ্যামিলির সাথে দীর্ঘ 15 বছর ধরে জড়িত আমি। সো নারী নক্ষত্র সবই জানা। শায়লা বেগম। চিন্তার কারণ নেই মানে? ডক্টর পুতুল। মানে সিম্পল, যখনই আপনি রাতে মাথা ঘুরে পড়ে যান, আনিকা ফোন করার পর বাসায় যেয়ে আপনার এই পরিস্থিতি দেখেই বুঝতে পারি ইউ আর প্রেগনেন্ট। তাই আমি নিজে থেকেই দ্রুত অ্যাডমিট করিয়ে ভ্রূণ নষ্ট করে ফেলি। শায়লা বেগম। ডক্টর, আমার প্রাণটা যেন ফেরত আসলো। বুকের উপর থেকে অনেক বড় একটা পাহাড় সরে গেল। ডক্টর পুতুল। কিন্তু জিজ্ঞেস করলেন না এটা কেন করেছি? তাছাড়া পেশেন্ট বা তার পরিবারের কারো অনুমতি ছাড়াও তো এমনটি করা নিষেধ। শায়লা বেগম। অনুমতি, পরিবার, কী সব যাতা বলছেন? ডক্টর পুতুল। যাতা নয় মিসেস শায়লা, এটাই ঠিক। কারণ অনুমতি ছাড়া অপারেশন করানো অনুমোদন নেই, আইন বিরোধী। শায়লা বেগম। তবে কি সবাই? ডক্টর পুতুল। না, চিন্তার কারণ নেই, কেউ জানে না, শুধু আপনি আর আমি। এত বছরের একটা সম্পর্ক আমাদের মধ্যে, আমি তো নিজেকে আপনাদের পরিবারেরই কেউ মনে করি। সো আপনার পরিবারের সম্মান আমারও সম্মান। প্রথমে ভেবেছি আপনার কোনো অবৈধ সম্পর্কের ফসল এটা, আর যার দরুন ধ্বংস হতে চলছে এমন সাজানো বাগান। এত সুন্দর সুনামের পরিবার আপনাদের। শায়লা বেগম। আপনি তো পরিবারেরই একজন। ধন্যবাদ ডক্টর পুতুল, অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুহৃদের জন্য। এতক্ষণে আনিকা, অনন্যা এসে হাজির। আনিকা হাঁপাতে হাঁপাতে বলল, আনিকা। ডক্টর আন্টি, বিল তো পেমেন্ট করা দেখলাম, শুধু শুধু এ ফ্লোর ও ফ্লোর করে ঘুরে আসলাম। ডক্টর পুতুল। বিল পেমেন্ট করা। আমি তো জানি। তোমাদের দুজনকেই আগে একদিন বলেছিলাম ডেইলি হাঁটাহাঁটি করতে, জগিং করতে, কিন্তু না, তোমরা একদমই করো না। তাই এটা পানিশমেন্ট দিলাম। নেক্সট টাইম যদি আবারও অলসতা করো, তবে আরও ডেঞ্জারাস পানিশমেন্ট দিব, ওকে? কথাগুলো বলেই শায়লা বেগমকে গোপনে চোখ টিপ দিলেন ডক্টর পুতুল। কারণ যদি মেয়েরা বিল পেমেন্ট করত, তবে তো সবই জেনে যেত। দুবোন সমুচ্চ স্বরে, ওকে আন্ট। তারপর ডক্টর পুতুলের কথা মতো গোয়েন্দা এজেন্সির মালিক শুভনের সাথে দেখা করেন শায়লা বেগম। সমস্ত ঘটনার বর্ণনা শেষে শুভন বলেন, শুভন। ভেরি ইন্টারেস্টিং কেস। সত্যিই একটা ভৌতিক গন্ধ পাচ্ছি। তবে আপনার প্রেগন্যান্সি হবার বিষয়টি কেসটা আরও জটিল করে তুলছে। আচ্ছা, আপনার বাসার বাইরে কোথাও সিসি ক্যামেরা লাগানো আছে? শায়লা বেগম। না, কখনো প্রয়োজন হয়নি। শুভন। ওকে, নো প্রবলেম। এটা আমাদের লোক গোপনে সেট করে দিবে। বাহির থেকে ভিতরে কেউ আসলে ধরা খেয়ে যাবে। এখন আপনি বাসায় যান এবং এমনভাবে দৈনন্দিন কার্যক্রম করুন যেন কিছুই হয়নি। আজ সন্ধ্যায় আমাদের একটা মেয়ে এজেন্টকে পাঠিয়ে দিব আপনার বাসায়। আপনি শুধু বন্ধুর মেয়ের পরিচয় দিয়ে সবাইকে বলবেন 7 দিন থাকবে। আপাতত আর কিছু নয়। প্রয়োজন মোতাবেক আমরাই ব্যবস্থা নিব এবং যোগাযোগ করে নিব। আর মনে রাখবেন, আপনি কখনও আমাদের সাথে ফোনে কথা বলবেন না, কারণ শত্রুকে দুর্বল ভাবা বোকামি। হয়তো আপনার ফোন, এমনকি জীবনটাও ট্র্যাকিং করতে পারে। শায়লা বেগম। কি ভয়ানক! তবে যোগাযোগের প্রয়োজন হলে? শুভন। যে মেয়েকে পাঠাবো ওর নাম সাদিয়া। যাবতীয় কথা ওকে বলবেন, আর ও আমাদের সাথে গোপন যন্ত্রের সাহায্যে যোগাযোগ করবে। আরও কিছু গোপন দিক নির্দেশনা নিয়ে শায়লা বেগম বিকালের দিকে বাসায় ফিরেন। অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছেন না। কোনো এক অজানা চাপা উত্তেজনা ফিল করছেন। বিশেষ করে সব শেষের কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জীবনটাও ট্র্যাকিং করতে পারে। সত্যিই কি তাই? আমি কি কোনো সিরিয়াস প্রবলেমের ভিতরে আছি? হ্যাঁ, তাই তো। নয়তো এমন একটি ঘটনা ঘটে গেল যা কল্পনাতীত। আমাকে আরও আগেই সতর্ক হওয়া উচিত ছিল। একজন আইনের লোকের সাথে শেয়ার করা উচিত ছিল। মেয়েরা লজ্জায় মুখ বন্ধ রেখে এভাবেই ফেসে যায়। আমিও তার ব্যতিক্রম হলাম না। জেসিয়া। ম্যাম, কি ভাবছেন? জেসিয়ার কথাতে ধ্যানভঙ্গ হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলেন 2 মগ ধুমায়িত কফি হাতে নিয়ে ওর দিকেই আসছে।
মনে মনে বললেন, মেয়েটি কত স্মার্ট আর আমার প্রতি কত যত্নবান। জাস্ট টাইমে কফি নিয়ে হাজির। শায়লা বেগম। হাতে কফি নিয়ে, ধন্যবাদ জেসিয়া। সত্যি এ মুহূর্তে এক মগ কফির বড্ড প্রয়োজন ছিল। তুমি কি করে মনের খবর জানো? জেসিয়া। মুচকি হেসে আপনাকে যে অনেক ভালোবাসি তাই। শায়লা বেগম। ও সুইট গার্ল, থ্যাংক ইউ। জেসিয়া। ওয়েলকাম। কি ভাবছিলেন? শায়লা বেগম। ভ্যাবাচাকা খেয়ে? কই, কিছু না তো। এমনিতেই একটু টায়ার্ড ফিল করছিলাম, তাই ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে একটু ঝিমুচ্ছিলাম। জেসিয়া আর কথা বাড়াল না। দুজনে মিলে নীরবে কফি পান করছে। কিন্তু কফির মগ শেষ করার আগেই কলিং বেল বাজল। বেলের শব্দে মগ থেকে কিছুটা কফি ফেলে দিল শায়লা বেগম। এসবই জেসিয়ার নজর এড়াল না। কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল। একটা 22-23 বছরের খুব সুন্দরী মেয়ে প্রবেশ করল। স্লিম ও জিমন্যাস্টিক বডি, জিন্স টপ পরা, কাঁধে ব্যাগ, বুকটা সুউচ্চ, দেখেই হার্টবিট বেড়ে যাওয়ার অবস্থা। বুলবুলি। ক্যাডা আপনি? কারে চাই? সাদিয়া। তুমি চিনবে না, আমি সাদিয়া। শায়লা আন্টি কোথায়? ততক্ষণে শায়লা বেগম আর জেসিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছেন। হাসি খুশি মুখে বললেন, শায়লা বেগম। মামুনি, এত দেরি করলে কেন? তোমার বাবা তো সেই সকালে ফোন করে বলল তুমি আসতেছ, তো রাস্তায় কোনো সমস্যা? সাদিয়া। আন্টি, আপনি তো জানেনই বর্তমান রোডের কি পরিস্থিতি। বগুড়া থেকে আসতে 12 ঘন্টা লেগে গেল। ডিসগাস্টিং। শায়লা বেগম। ওকে মামুনি, যাও, তুমি ফ্রেশ হও। লং জার্নি করেছ, পরে আড্ডা হবে জমিয়ে। তারপর বুলবুলির উদ্দেশ্যে বললেন, তুই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর আপমনিকে গেস্ট রুমটা দেখিয়ে দে। একে এ ভিলাটা দ্বিতল ভবন। নিচতলাতে বিশাল বড় ড্রয়িং রুম ও ডাইনিং স্পেস, সাথে লাগোয়া কিচেন রুম। তারপর একপাশে মেইড রুম, স্টোর রুম, 2টা গেস্ট রুম। আর দোতলাতে 2টা মাস্টার বেডরুম। একটাতে শায়লা বেগম, অন্যটাতে শ্বশুর শাশুড়ি থাকেন। আরও 3টে ছোট বেডরুম আছে। একটাতে জেসিয়া আর অন্য 2 রুমে 2 বোন থাকে। তাই সাদিয়ার স্থান হল নিচতলাতে, স্টোর রুমের পাশের গেস্ট রুমটাতে। সাদিয়া দরজা বন্ধ করে ব্যাগ বিছানোর উপর ছুঁড়ে ফেলে দিয়ে মেজাজটা 360 ডিগ্রি আপ করে নিজেকে বলল, সাদিয়া। বাল, কি একটা রুম সিলেক্ট করছে। এখান থেকে 2 তালা নজরে রাখা, সো ট্র্যাপড। তারপর ফ্রেশ হয়ে দাবার ছক কষতে বসে যায় সাদিয়া। রাতের আধারে মেইন গেট থেকে শুরু করে পকেট গেট ও অন্যান্য সভ্যায় সকল প্রবেশপথে গোপন মাইক্রোসিসি ক্যামেরা বসাতে হবে। কোনো কিছুই যেন নজর থেকে এড়াতে না পারে। তারপর এজেন্সি অফিসে দেয়া শায়লা বেগমের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করল। সবকিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাত 8টার দিকে রুম থেকে বের হয়ে সবার সাথে পরিচিত হল। একসাথে নাস্তা করল আর বসের নির্দেশনা অনুযায়ী জেসিয়ার উপর এক্সট্রা নজর দিল। মেয়েটা সন্দেহাতীত নয়। মেয়েটা দেখতে কালো হলে কি হবে, বাকি সবই 100-100। কেমন একটা কেয়ারফুল অ্যান্ড স্মার্টনেস ভাব বিদ্যমান, যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না। তবে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট? হতেও পারে। বসের কাছে শুনেছি শায়লা বেগমের কয়েকশো কোটি টাকার ব্যবসা, যা তিনি নিজ হাতে দেখাশোনা করেন। কারো কুনজর বদনজর পড়াটাই স্বাভাবিক। যাই হোক, আরও অনেক কিছুই হতে পারে। খুব সাবধানে ও সতর্কতার সহিত প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। ডিনারের পর গল্পগুজব করে যে যার রুমে চলে যায়। রাত 11:30। শায়লা বেগমকে আগেই বলা হয়েছে পরবর্তী সিগন্যাল না দেয়া পর্যন্ত জেসিয়ার সাথে বসে গল্প করে যেন ওনার বেডরুমে যায়। সাদিয়া বিকল্প চাবি দিয়ে মেইন দরজা খুলে বাহিরের সমস্ত প্রবেশ পয়েন্টে ছোট্ট গোপন সিসি ক্যামেরা সেট করে। শরীরটা কেমন ক্লান্ত ও ঘুম ভাব, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। তাই দ্রুত হাতের কাজ শেষ করে রুমে প্রবেশ করে ঘড়ি দেখল। সময় 12:35। সাদিয়া গেস্ট রুমে প্রবেশ করে দরজাটা হালকা খোলা রেখে এমনভাবে চেয়ার নিয়ে বসে যেন বাহিরের সব কিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে সাদিয়ার উপস্থিতি টের পাওয়া না যায়। তারপর শায়লা বেগমকে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে। 1-2 করে 3 মিনিট অপেক্ষা করেও কোনো রেসপন্স পেল না শায়লা বেগমের। সাদিয়ার চোখ জোড়াও কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রাজ্যের ঘুম এসে ভর করছে। তবুও হায়ার ট্রেনার বডি বলেই হয়তো এতক্ষণেও চোখ বন্ধ হয়েও হয়নি। 10 মিনিট অপেক্ষা করার পরও যখন কোনো রেসপন্স বা জেসিয়াকে রুম থেকে বের হতে দেখা গেল না, তখন সাদিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি আমি বাহিরে থাকা অবস্থায় অলরেডি? না, আর ভাবা নয়।
এবার হাতে নাতে ধরতে হবে। অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে শায়লা বেগমের বেডরুমে উঁকি দেয় সাদিয়া। কিন্তু রুমের দৃশ্য দেখে সাদিয়ার চোখ কপালে উঠে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তবে কি সামথিং ইজ মিসিং? পরের দিন সকাল 10টা, গোয়েন্দা অফিস বসে সাদিয়া কান্না করেই চলছে। টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যু নিয়ে চোখের ও নাকের পানি মুছতে মুছতে ইউজমি ভরাট করে ফেলছে। তবুও যেন কান্না থামার লক্ষণ নেই। সাদিয়ার এই অবস্থা দেখে ইন্টেলিজেন্ট চিফ শুভন প্রথমে কড়া 2 ধমক দিলেও পরে নিজের ভুল বুঝতে পারে। কারণ সাদিয়ার হাত দিয়ে প্রায় 100 খানেক কেস সমাধান করা হয়েছে, কিন্তু এর আগে কখনো এমন শকড ও বিধ্বস্ত চেহারা ওর দেখা যায়নি। তার মানে ও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তাই সবকিছু ওর মুখ থেকে শোনার আগে সাদিয়াকে সেলফ কন্ট্রোলের জন্য ওয়েটিং রুমে বসিয়ে রেখে যার যার মতো নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ ঘটনার ঘণ্টাখানেক পরে সাদিয়া নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজ। সেলফোন, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এমনকি ওর বাসায় লোক পাঠিয়েও কোনো খোঁজ পাওয়া গেল না। বাহির থেকে দরজা লক করা। কোথাও খুঁজে না পেয়ে আচমকা একটা ভয়ানক বিপদ সংকেতের আভাস দেখতে পেল বাকি এজেন্টরা। বিকেল 5টা, শায়লা বেগম অফিসে একজন ষাটোর্ধ্ব ভদ্রলোককে প্যান্ট স্যুট টাই পরিহিত অবস্থায় বসতে থাকা দেখা গেল। মুখে কিঞ্চিত চিন্তার রেখা বিদ্যমান। অফিসের ভেতরে আর কেউ নেই। উনি একা বসে ধীরে ধীরে চা খাচ্ছেন। মিনিট 5 পর শায়লা বেগম প্রবেশ করলেন। লোকটির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে আঁতকে উঠলেন। এমন অপরিচিত আজব লোকটিকে কখনো দেখেননি। আবার উনারই অনুপস্থিতি তার অফিসে বসে নির্লিপ্তভাবে চা খাচ্ছেন। কী সব ঘটছে? অফিসের সিকিউরিটি ও অন্যান্য ইনচার্জদের উপর রাগে ফুঁসে উঠলেন। পিয়নকে ডাকার জন্য কলিং বেলের উপর যেন চেপে বসলেন। 10 সেকেন্ডের মধ্যেই পিয়ন আবুল মিয়া হাসতে হাসতে ভেতরে ঢুকল আর 7-5 না দেখে না ভেবেই বলল, আবুল মিয়া। ম্যাডাম, কি দিব? ঠান্ডা নাকি গরম? শায়লা বেগম। দাঁতে দাঁত চেপে, তোর মাথা, তোরা কই থাকিস? বেল বাজালে আধ ঘন্টা লাগে আসতে। ম্যাডাম, আমি তো... কথা কেড়ে নিয়ে আবার বেয়াদবের মতো তর্ক করিস। কাকে কোথায় বসাতে হয় সেটাও তো ভুলে গেছিস। ওনাকে ওয়েটিং রুমে নিয়ে বসা, আর দেখ কার কাছে এসেছে। আবুল মিয়া এবার সত্যিই আবুল হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ধুকধুক করে বলল, রইসুল সাহেব। ম্যাডাম, আপনিই ফোন করে বললেন রইসুল সাহেবকে আপনার অফিসে বসাতে। কথাটা বলেই শায়লা বেগম জিভেতে কামড় দিয়ে দিলেন। গোয়েন্দারা মানুষ নাকি এলিয়েন? কি করে শুভন সাহেবকে চিনবেন? 30 বছরে স্মার্ট সুদর্শন ছেলেটি এখন ষাটোর্ধ্ব বুড়ো চাচা, চামড়াতে ভাঁজ ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, আবুল, সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও, প্রয়োজন হলে ডাকব। আর কেউ ভিতরে আসতে চাইলে বলবে ম্যাডাম জরুরি মিটিং করছেন। আবুল মিয়া পানসে মুখে আবার সূর্যমার্কা হাসি হেসে বলল, জি আচ্ছা ম্যাডাম। কথাটি বলেই বেরিয়ে চলে যায়, আর তৎক্ষণাৎ অটো ডোর অটোম্যাটিক বন্ধ হয়ে যায়। তারপর শুভন সাহেব মুচকি হেসে রসিকতা করে বললেন, ম্যাডাম, আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কি করে কয়েকশো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন? ভাই, আর লজ্জা দিবেন না প্লিজ। আর যে গেটআপ নিয়ে এসেছেন, কার সাধ্য আছে রিকভারি করবে? ম্যাডাম, এ লাইনে এমনই সব কার্যক্রম এত সিক্রেটভাবে চলার পরও বিপদের শেষ নেই। আমার এজেন্টরা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেই। যেমন সাদিয়া। সাদিয়া? নামটা উচ্চারণ করে শায়লা বেগমও বিস্মিত হয়ে কেঁপে উঠলেন। মনে হল এমন কিছু ঘটতে পারে পূর্বেই আজ করতে পারছিলেন। জি সাদিয়া, আপনার বাসা থেকে ফিরে এসেই আমার সবথেকে সাহসী ও দুঃখ এজেন্ট নিখোঁজ। ভাবা যায় এটা? শায়লা বেগমের বলার বোধশক্তি হারিয়ে গেল। চোয়াল ঝুলে যাওয়ার পরিস্থিতি। কোনো রকমে থতমত খেয়ে বলল, এটা কি করে সম্ভব? সেটা তো আপনি বলবেন। কি এমন ঘটেছিল গতরাতে যার দরুন এই ঘটনা? সত্যি বড্ড চিন্তার ব্যাপার, কিন্তু এমন কিছু যে ঘটবে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম, ওসব আমি সব বুঝে নেব। এখন আপনি শুধু বলুন গতরাতে কি ঘটেছিল। এর আগে এমনটি কখনোই হয়নি, যেটা গত রাতে হয়েছিল। সাদিয়া আমাকে বলেছিল আমি যেন জেসিয়াকে গল্পের মাধ্যমে আটকিয়ে রাখি, পরবর্তী দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত। তো জেসিয়া মেসেজ দিচ্ছে, গল্প চলছে, মেসেজ দিচ্ছে, তারপর কিছুই মনে নেই। যখন ঘুম ভাঙে তখন সময় 6টা। চোখ মেলে দেখি জেসিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার শরীর শুধু চাদর দিয়ে ঢাকা। আমি অন্য কিছু খেয়াল না করেই জেসিয়াকে ঠাস করে চর বসিয়ে দেয়। তাহলে কি জেসিয়াই এসব করত? জানি না, কিন্তু আশ্চর্য, আমার চর খেয়েও জেসিয়া দিব্যি ঘুমাচ্ছিল।
আমি ওকে আবার ধাক্কা দেয়। ওই জাস্ট সাইড চেঞ্জ করে ঘুমাতেই থাকে। আমি সংবিত ফিরে খেয়াল করলাম আজ ধর্ষণের শিকার হইনি। কাল যে অবস্থায় মেসেজ নিচ্ছিলাম সেই অবস্থাতেই আছি। পরে ভাবলাম মেয়েটির হয়তো ঘুম বেশি, তাই কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। যা হোক, ওয়াশরুম যাবার জন্য বিছানা ছেড়ে নিচে নামছি আর ইলেকট্রিক শকড। ইলেকট্রিক শকড? ইলেকট্রিক শকডেও এতটা বিধ্বস্ত হতাম না যতটা হয়েছিলাম ফ্লোরের উপরে মেয়েদের পার্সোনাল শর্ট ড্রেস, অন্তর্বাস, যেগুলো আমার ছিল না। এমনকি এটার আশেপাশে সিমেন্ট, বীর্য পড়েছিল। কি বলছেন এসব? কি ঘটেছিল তবে? আমি জানি না, তবে এটা বুঝতে পারছিলাম কেউ একজন আমার বেডরুমের ফ্লোরে ধর্ষণের শিকার হয়েছে। কি আশ্চর্য, জেসিয়া নয় তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ঘুমের মধ্যেই ওর বডি চেক করে নিরাশ হয়, কারণ ওর মধ্যে কোনো চিহ্ন ছিল না। তবে সাদিয়া নয় তো? এটা জানা বা দেখার জন্য ওর বেডরুমে চলে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল রুম শূন্য। আমি হাঁকডাক দেয়, কোনো সাড়া নাই। পরে বাহির হয়ে লক্ষ্য করি মেইন দরজা খোলা। মেন দরজা খোলা? বাড়ির বাহিরে আশেপাশে সব জায়গাতেই খোঁজ নিলাম, কিন্তু রেজাল্ট শূন্য। পরে গেস করলাম হয়তো অফিসিয়াল কাজে বের হয়েছে, তাই চুপ হয়ে নিজেদের মতো কাজ করতে থাকি। যতই সময় যাচ্ছে কেসটা ততই জটিল হয়ে যাচ্ছে। তারপর হালকা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে শুভন সাহেব বিদায় নেন। শায়লা বেগমের স্তম্ভিত হয়ে বসেই রইল, ভেবেই পাচ্ছেন না কি হচ্ছে আর কি ঘটতে চলছে। সাদিয়ার নিখোঁজ হওয়াটা আর অন্তর্বাস সিমেন বীর্য কেস বারবার শুভনের মাথাতে ঘুরে বেড়াচ্ছে। তবে কি ওর সাথেই খারাপ কিছু ঘটেছে? না, সেটা কি করে হয়? তাছাড়া সাদিয়ার লাগানো ডিভাইস সিসি ক্যাম অ্যাক্টিভ আছে কিনা চেক দেওয়া দরকার। হয়তো ওখান থেকে কিছু একটা তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু মেয়েটির দেখা না পেলে কি করে সম্ভব? কেননা অনেক চেষ্টা করেও ডিভাইসের কানেকশন পাওয়া যাচ্ছে না। উপায়ান্তর না পেয়ে শুভন আরও দুজন এজেন্ট নিয়োগ করলেন শায়লা বেগমের বাসার দিকে লক্ষ্য রাখার জন্য। ওরা বাসার বাহির থেকে অবজার্ভ করবে সারাদিন কে কে বাসার ভেতরে যায় আর কতক্ষণ অপেক্ষা করে বের হয়, আর বিশেষ করে রাতের বেলা কেউ ভেতরে যাচ্ছে কিনা। রাত 11টা। শায়লা বেগম বেডরুমে একা বসে হাজার রকম ভাবছেন। জেসিয়া অয়েল নিয়ে আসছিল, কিন্তু উনি আজ নিষ্প্রভ, তাই মেয়েটি কথা না বাড়িয়ে চলে যায়। তারপর কখন ঘুমিয়ে গেছেন মনে নেই। যখন ঘুম ভাঙে ঘড়িতে সময় সকাল 5:30। উঠেই নিজের বডি চেক করেন দ্রুত। না, আজ ধর্ষণের শিকার হননি। খুশি হবেন নাকি ম্লান হবেন বুঝতে পারলেন না, তবে একটু বিচলিত মনে হল। দুপুর 2টো। শুভনের অফিসে বসে কথা বলছেন শায়লা বেগম। গতরাতের ব্যতিক্রম ঘটনা এবং এভাবে হুটহাট ঘুমিয়ে পড়াসহ নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। ম্যাডাম, আপনাদের ঘুম কি হুট করেই বেড়ে গেছে, নাকি আগেও এমন করে ঘুমাতেন? কেন বলুন তো? অনেক চিন্তাভাবনা করে দেখলাম হয়তো আপনার বাসার খাবার সামগ্রী যেমন পানি, শরবত, চা, কফি এমন সব আইটেমে ঘুমের ওষুধ মিক্সড করা হচ্ছে। আপনি এভাবে বলবেন না প্লিজ, কারণ আপনার এমন কথা শুনে আমার গলা শুকিয়ে আসতেছে। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম, পরিস্থিতিটাকে বুঝতে হবে আপনাকে। এই মুহূর্তে আপনাকেই শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে পরিবারের অন্য সদস্যদের ওপর কোনো প্রভাব না পড়ে। ঠিক আছে। তারপর শুভন হুট করেই এমন একটা কথা বলল, শায়লা বেগমের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, যেন কানের ভেতরে বোমা ব্রাস্ট হল। ম্যাডাম, আপনার মেয়েদের কি কখনো জিজ্ঞেস করছেন অথবা খোঁজ নিয়েছেন ওরাও ধর্ষণের শিকার হচ্ছে কিনা? তা শায়লা বেগমের কানে নয়, বরং ব্রেনের মধ্যে হিট করল। কিছু সময়ের জন্য অ্যাবনর্মাল হয়ে গেলেন। মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবেন। কোনো রকমে তাল সামলিয়ে নিজেই যেন বললেন, ইয়া আল্লাহ, আপনি রক্ষা করুন। আমিন। ম্যাডাম, শুভন সাহেব, আপনার কথায় যুক্তি প্লাস পসিবিলিটিও আছে, কিন্তু আগে কেন যে এটা আমার মাথায় আসলো না? এখনও সময় শেষ হয়নি। সো নেক্সট টাইম কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই সর্বসাকুল্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্স্যাক্টলি, বাট আমি তো ভেবেই পারছি না কে বা কাহারা কেন এমনটি করছে। তবে আমি কিছুটা আজ করতে পারছি। আশা করছি অচিরেই কেসটা সলিউশন হয়ে যাবে। ও রিয়েলি? কি আজ করতে পারলেন? একটু শেয়ার করুন প্লিজ। এখনই নয় ম্যাম, আর একটু অ্যাডভান্স হয়, দেন পুরোটাই আপনাকে বলবো। ওকে, বাট একটু ফাস্ট করুন প্লিজ। সেটা নির্ভর করছে আপনার সহায়তার ওপর। আমার সহায়তার উপর? আপনার সহায়তা ছাড়া শয়তানটাকে ধরা সম্ভব নয়। শয়তান? তবে কি ভূত প্রেতাত্মা বা জিন জাতীয় কিছু?
না ম্যাডাম, সেরকম কিছু নয়। এটা মানুষরূপী হিংস্র শয়তানের কাজই। তাছাড়া এখন শয়তান আর শয়তানি করে না, মানুষের শয়তানি দেখেই অবাক হয়ে অট্টহাসি হাসে আর নৃত্য করে। তা যা বলেছেন মন্দ বলেননি, নয়তো এমন ঘটনা কেমন করে হয়? আজ সারা বিশ্ব হিংস্র জানোয়ার ও হায়নার দখলে। যেদিকেই চোখ যায় শুধুই শয়তানের খেলা, সেটা দেশের ভিতরে বা বাহিরে। একদম তাই। সে যাই হোক, এখন আপনার ও আপনার বাবার এবং আনোয়ার সাহেব ও উনার বাবার ইতিহাসটা একটু বলুন। প্লিজ অপারগতা দেখাবেন না, যতটুকু জানেন ততটুকুই বিস্তারিত বলার চেষ্টা করুন, ওকে? তারপর একে একে সবটা শেষ করলেন মিসেস শায়লা বেগম। তবে দু একটা হালকা ব্যতিক্রম ছাড়া বাকি সবই স্বাভাবিক। তো কোনোভাবেই মনে হচ্ছে না এ ঘটনার পিছনে কোনো ইতিহাস আছে, যা থেকে ধারণা করা যায় শায়লা বেগমের পরিবার এফেক্টেড। তবে কি শূন্য থেকে শুরু করতে হবে? প্রথমে যা ভেবেছিল সেটাই ঠিক। শুভনের ৫-৬ বছরের গোয়েন্দা জীবনে অনেক কেস দেখেছে, অনেক গভীর অবধি ভেবেও কোনো কুল কিনারা পায়নি। অথচ যেটা আমলে নেয়নি সেটা থেকেই ঘটনার সূত্রপাত ঘটেছে। একদম নর্মাল বিষয় থেকে কেস সমাধান হয়ে গেছে। এখানেও কি তেমনই কিছু ঘটেছে? সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি করে সম্ভব? শায়লা বেগমের সাথে আরও কিছু বিষয়ে আলোকপাত চলে, অফিস ও অফিসের স্টাফদের নিয়ে, আর বিশেষ করে বাসার কাজের মেয়ের ব্যাপারটা। যেহেতু ঘুমের মধ্যে সব কিছু ঘটছে, সেহেতু খাবারের মধ্যে কোনো পয়জেন আর ঘুমের মেডিসিন মিক্সড করা হয় কিনা। তবে কাজের মেয়ের কি লাভ? কেননা লাভ ছাড়াও কেউই এমন রিস্কেবল কাজ করতে ইচ্ছুক হবে না। খোঁজ খবর নিয়ে জানা গেল বুলবুলি কিশোরগঞ্জের মেয়ে, আর অফিসের ম্যানেজার রকিব সাহেবই ওকে ম্যানেজ করে দিয়েছেন। তবে কি এসব কিছুর পিছনে ম্যানেজার সাহেবের ইশারা আছে? না হওয়ার কোনো কারণও নেই, কেননা শায়লা বেগমের অঢেল ধন সম্পদের প্রতি লোভ জাগাটাই স্বাভাবিক। তাছাড়া এমন মিষ্টি ও দুর্দান্ত ফিগারের অধিকারী বসের প্রেমে পড়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। যদিও কয়েকদিনের দখলে কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে, তবুও চেহারার আকর্ষণের কিঞ্চিত ভাটা পড়েনি। হুট করেই ইন্টারকম টেলিফোনের শব্দে দুজনেই একসাথে চমকে ওঠে। গভীর মনোযোগী আলোচনাতে ব্যাঘাত পড়াতে একটা অপ্রস্তুত অবস্থা তৈরি হয়। একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে। শুভন রিসিভার কানে ঠেকালে অপর প্রান্ত থেকে অফিস রিসেপশনিস্ট নির্ঝরা বলেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নির্ঝরা, বলো। স্যার, একটা চিঠি আসছে আপনার নামে, ওপরে লেখা এমার্জেন্সি। ওকে, পাঠিয়ে দাও। টেলিফোন রেখে দিয়ে শুভন অতি বিনয়ের সহিত মুচকি হাসি দিয়ে বলল, সরি ম্যাম। ইটস ওকে, তাহলে আমি উঠি। কাইন্ডলি আপনি কেসটা দ্রুত সমাধান করুন আর আমাকে বাঁচান। অবভিয়াসলি ম্যাম, ওয়াই নট। তবে আজ বাসায় ফোন করে বলে দেন বাসায় কোনো রান্না না করতে, কারণ বাসার সবাই রাতের খাবার বাহিরে খাবেন। এমনকি আপনিও মেয়েরা ইনট্যাক্ট বোতলের পানিও পান করবেন। ভুলেও বাসার কিচ্ছু খাবেন না। কেন? সেটা কেন? কারণ আর কোনো রিস্ক বা টাইম নিতে যাচ্ছি না। কালপিটটাকে দ্রুত আটক করতে যাচ্ছি, আর আশা করছি আজ রাতেই একটা রেজাল্ট পাবো। ওকে, তাই যেন হয়। আর আমি আমার দিকের সব ব্যবস্থা করতেছি। শায়লা বেগম বিদায় নিলেন, আর শুভন চিন্তার সাগরে ডুব দিলেন। কিন্তু না, সেটা আর হল না, কারণ নির্ঝরা চিঠি নিয়ে হাজির। মেয়েটি যেমন দেখতে তেমনই ব্যবহারও। কখন কি বলতে হয় একদম ঠোঁটের আগায় সেটা এসে থাকে। পরিস্থিতির ওপর যেন কোর্স করা। যেমন এখন মিষ্টি হাসি হেসে চিঠিটা দিয়ে বলল, স্যার, দেখে তো মনে হচ্ছে ভাবির ওয়ার্নিং লেটার এটা। ভাবির ওয়ার্নিং লেটার মানে? মানে একদম সহজ। এভাবে সকাল সন্ধ্যা অফিসে পড়ে থাকলে বাসায় থেকে এমন করেই ওয়ার্নিং আসে স্যার। তোমার পাখনা মাথার জিনিয়াস বুদ্ধি, কিন্তু তোমার এমন এক্সপিরিয়েন্স হলো কেমনে? তুমি তো ব্যাচেলার। স্যার, ব্যাচেলার বাট সিঙ্গেল নই। ও রে বাবা, এবার তুমি যাও, কারণ বাকিটা আমার বোঝা হয়ে গেছে। আর বেশিক্ষণ থাকলে হয়তো আজ বিকেলে ডেটিংয়ের ছুটিটা মঞ্জুর করতে হবে। স্যার, আপনি সত্যিই লিজেন্ড। কি করে বুঝে যান না বলা কথা? তুমিও কাজে ফাঁকি না দিয়ে রেগুলার অ্যাটেন্ডিং কাজ করো, দেখবে দিব্যি ম্যাজিশিয়ান হয়ে গেছো। কিন্তু আজকের দিনটা একটু ফাঁকি দেই স্যার। কাল থেকে আপনার কথাই যথা। প্লিজ স্যার, প্লিজ। ওকে, বাট অনলি 2 আওয়ার্স। স্যার, আপনি না। বলো বলো, থামলে কেন? আমি একটা হার্টলেস জল্লাদ, বাংলা সিনেমার টাকাওয়ালা ভিলেন, নয়তো চিরকুমার কচি খন্দকার। থ্যাংক ইউ স্যার, কাল দেখা হচ্ছে। এই কাল দেখা হচ্ছে মানে? অফিস টাইম এখনও 6-7 ঘন্টা বাকি। মনে হয় না আমার কথা ওর কান অবধি পৌঁছেছে, আর নয়তো শুনেও না শোনার ভান করে চলে গেল।
প্রেম জিনিসটা বড়ই বেহায়া, এখন হাসি খুশি ও সুখ ফিল করছে, আবার একদিন দেখতে পাবো শকড খেয়ে। যা হোক, খাম খুলে ভেতর থেকে একটা কম্পিউটার টাইপিং চিঠি পাওয়া গেল, আর চিঠির নিচে নামটা দেখে শুভনের স্বস্তির নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। প্রথম থেকে পড়তে শুরু করলো। চিঠিটা পড়ার পর 22,000 চিন্তাভাবনা একসাথে ভিড় করল ব্রেনের ভেতরে। প্রথমে মনে হলো এটা ফেক, উড়ো চিঠি, কেননা এটা ছিল কম্পিউটার টাইপিং, আনাড়ি চিঠি, যা গোয়েন্দা দপ্তরের বহির্ভূত লোকের কাজ। সাধারণ একটা কোড ব্যবহার করা হয়েছে, হয়তো কেসটা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা কৌশল। পরক্ষণেই আবার ভাবল, এমনও হতে পারে সাদিয়া নিজেকে আড়ালে রাখার জন্য বা কেউ এই চিঠি সন্দেহ করুক সেটা চায়নি, তাই সাধারণ মানুষের মতো করে চিঠি পাঠাইছে। তবুও কিছু কিন্তু থেকেই যায়। তবে চিঠির ওপর ভিত্তি করে কেস অ্যাডভান্স করলে রেজাল্ট কি হবে? প ভ দিয়ে অনেক কিছুই আসে। না, আর ভাবতে পারছি না, আপাতত এটুকুই থাক, বাকিটা নির্ভর করবে আজ রাতের ঘটনার ওপর ভিত্তি করে। পরের দিন সকাল 7টা, শুভন বাসার ভেতর বসে বই পড়তেছিল। এমন সময় নির্ঝরা এমার্জেন্সি মেসেজ করল। মেসেজটা সিন করে শুভনের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল, কারণ মেসেজটা, স্যার, শায়লা বেগমের বড় মেয়ে আনিকা গতরাতে সিলিং ফ্যানের সাথে ফাঁস আটকিয়ে সুইসাইড করেছে। মেসেজটি সিন করে শুভনের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য অচল হয়ে গেল। আবার দ্বিতীয় মেসেজ টিউন বেজে উঠল, যেন ওর হার্ট সচল করার জন্য। কিন্তু না, এটা আরও ভয়ঙ্কর ছিল, যেন হার্টবিট বন্ধ হয়ে যাবে। পরের মেসেজটি হল, স্যার, প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে আনিকা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এটা ভাবা যায়? কি করে কি হয়ে গেল? ভাবলাম কি আর হলো কি? শুভনের কান্না চলে আসলো, হয়তো কেস সলিউশন করতে না পারার ক্রোধে, নয়তো শায়লা বেগমের পরিবারকে ভালোবেসে। যেহেতু ওই পরিবারের হয়ে ফিল্ড ইন্টেলিজেন্সে কাজ করছে, সো কিছুটা দায় শুভনেরও। ঘটনার একদিন পর ফাইনাল ইনভেস্টিগেশন শেষে লাশ রিসিভ করে দাফন কাজ সম্পন্ন করা হয়। শায়লা বেগমের পরিবারের ওপর দিয়ে বিশাল বড় ঝড় বয়ে যাচ্ছে। মানসিক যন্ত্রণা, প্রেসার ও কান্নার মধ্য দিয়ে পার হচ্ছে প্রতিটা সেকেন্ড। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কত হাসি খুশি থাকত, কি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে সবকিছু তছনছ হয়ে গেল। বাবা আনোয়ার সাহেব মারা যাবার পর থেকে মায়ের কাছেই দুমেয়ে বড় হয়েছে। সব অভাবই দূর করে রেখেছেন, হয়তো শুধু বাবার আদর ভালোবাসা দিতে অক্ষম ছিলেন, কিন্তু ওদের কাছে তো শায়লা বেগমই বাপমা। সপ্তাহখানেক পরের ঘটনা, অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে জীবনযাপন এবং শান্ত হয়ে আসছে পরিবেশ। শায়লা বেগম নিয়মিত অফিস করছেন, বাসা সামলাচ্ছেন, আর এখন রাতে একা ঘুমান না, সঙ্গী ছোট মেয়ে অনন্যা, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দ্বিতীয় কোনো অ্যাক্সিডেন্ট হলে শায়লা বেগম যে মরে যাবেন এটা নিশ্চিত। স্বামীর মৃত্যুর পর শুধু সন্তানের কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করেননি। কত শত ছেলেরা বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে, তার কোনো ইয়ত্তা নেই। শায়লা বেগমের একটাই জবাব, স্বামী চলে গেছেন একা, অথচ রেখে গেছেন দুজনকে। আনিকার মৃত্যুর 1 মাস অতিবাহিত হল, না, আর কোনো অঘটন ঘটেনি। মেয়েটার মৃত্যুর সাথে সাথে সব কিছুই কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। এখন আর পূর্বের মতো অস্বাভাবিক ঘুম নেই, শরীরের ক্লান্তি নেই, সবকিছুই কেমন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। শুভনের কানেও কথাটা পৌঁছালো, কিন্তু কোনো সুরাহা মেয়ে করতে পারলেন না। এই পরিবর্তনের পেছনে কি থাকতে পারে? আনিকার লাইফ হিস্ট্রি স্টাডি করে কোনো সন্দেহজনক কিছু ফাইন্ড আউট করা সম্ভব হয়নি। আনিকা যেমন রূপবতী ছিল, তেমনই গুণবতী। ভার্সিটি লাইফ থেকে শুরু করে বন্ধুবান্ধব সবার কাছে রেপুটেশন আপ ছিল। কোনো বাজে বন্ধু, বাজে নেশা, এমনকি কোনো বয়ফ্রেন্ড ছিল না। তবে কি করে অন্তঃসত্ত্বা হল? শায়লা বেগম যেভাবে শিকার হয়েছেন, ঠিক সেভাবেই কি আনিকাও আক্রান্ত? পুলিশ ও হাসপাতালের ফাইনাল ইনভেস্টিগেশনের সমস্ত রিপোর্ট পড়ে দেখেছে আনিকা গত 3-4 মাস ধরে রেগুলার ধর্ষণ হয়ে আসছিল। শুধু লাস্ট 1 মাস কোনো ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি। এটা আরও বেশি শক্ট করেছিল শুভনের টিমকে, কারণ এর মানে দাঁড়ায় আনিকা প্রেগন্যান্সি হবার পরেও 2 মাস ধর্ষণ কার্য চলে। তারপর এটা ডাইভার্ট হয়ে শায়লা বেগমের উপর চলে যায়। হয়তো তখন আনিকা ফিজিক্যাল ফিট ছিল না, নয়তো ইচ্ছে করেই সেক্স করতে চায়নি ওই মুহূর্তে। তার মানে এখানে দুটো অপশন আছে, এ সমস্ত কিছুর পেছনে আনিকাই দায়ী, নয়তো। তার মানে প্রথম চালটা সত্যি হলে আরও ডিপলি থিঙ্ক করতে হবে। আর যদি চান্স মিস হয়, তবে তীরটা কার ওপর যাবে? বাসার ভেতরের কেউ নাকি বাইরের কেউ? বাইরের কেউ হবার চান্স খুব কম, ভেতরের হবে এটা 99% সঠিক। তবে কে সে? জেসিয়া? নো চান্স। শ্বশুর? নো চান্স। বুলবুলি? হাফ চান্স। হয়তো ম্যানেজারের সাথে লিঙ্ক আছে, সো এটাকে পসিবিলিটিতে রাখলাম। নেক্সট,
শায়লা বেগম নিজেও মাস্টার প্ল্যানার হতে পারে কি? কারণ এসব অনেক দেখা, নিজের অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে এমন জঘন্যতম নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। সো এটাও পসিবিলিটির ভেতর রাখা যায়। তাছাড়া সাদিয়া দেওয়া মেসেজটাও মনে পড়ে গেল, প ভ কেস, মানে প্রেতাত্মা বা ভূত। সেটাই। তবে এটা প্রেম ভালোবাসার প্রেত ভূত। এটা ভেবেই শুভন এক চিলতে হাসি দিয়ে নিজেকেই নিজে বলল, শুভন সাব্বাস। তারপর যেন বাতাসকে বলে দিল, শায়লা বেগম, তোমার দিন শেষ, এবার শুভন আসছে তোমাকে কট করতে। দ্রুত ইনভেস্টিগেশন চালাচ্ছেন শুভন সাহেব। অধিক এজেন্ট নিয়োগ দিলেন। চতুর্দিকে মাকড়সার জালের মতো ফাঁদ পেতে তথ্য সংগ্রহ শুরু করে দিল। কিন্তু দিন শেষে যেন বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। হুট করেই শুভন জানতে পারলেন শায়লা বেগমের বাসাতে একটা ঝামেলা চলছে। কুইক যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ওদিক থেকে শায়লা বেগম কোনো সুদুত্তর দিলেন না। তখন সন্দেহের তীরটা আরও অধিক গতিতে ওনার দিকে ঠেলে নিয়ে গেল। তবে গোয়েন্দা চোখ বা তৃতীয় সূত্রে জানা গেল অনন্যা ওর আম্মুর সাথে রাতে ঘুমানো নিয়ে কথা কাটাকাটি হয়, আর এটা নিয়েই মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। অনন্যা রেগে গিয়ে বলে, আম্মু, আমি তোমার সাথে রাতে ঘুমাবো না। কেন আম্মু? কারণ আমি বড় হয়ে গেছি, তোমার সাথে ঘুমাতে লজ্জা করে। মেয়ের কথা শুনছ? মায়ের কাছে আবার বড় কি? না আম্মু, সেটা নয়। আমারও কিছু প্রাইভেসি থাকতে পারে। তাছাড়া আমার সব বন্ধুরাই আলাদা ঘুমায়। তোরাও তো এতদিন। এটুকু বলেই শায়লা বেগম কান্না করে দিলেন। অনন্যা আর কথা বাড়ায়নি। হয়তো মায়ের চোখের পানি, নয়তো বোনের স্মরণে। আবার এমনও হতে পারে নিজের সেফটির জন্যেই চুপ হয়ে আজকের রাতে আম্মুর সাথে ঘুমায়। তারপর হয়তো নতুন কিছু ঘটলে আবার জানা যাবে এখানেও কিছু লুকিয়ে আছে কিনা। যেদিকে চোখ যায় শুধু সন্দেহ আর সন্দেহ। শুভ আরও ভাবছে, পুলিশও চেষ্টা করেছিল কেসটা সলিউশন করতে, পরে ব্যর্থ হয়ে অন্য ৮-১০টা কেসের মতো ফাইলের নিচে চাপা পড়ে যায়। যেমন চাপা পড়েছে বিগত সময়ের কেসগুলি। তার মধ্যে উল্লেখযোগ্য, হুট করেই শুভনের মাথাতে ঐশী হত্যা মামলা বিষয়ে সবুজ বাতি জ্বলে ওঠে। ব্যাস, অটোমেটিক্যালি সব ক্লিয়ার হয়ে গেল। ১ সেকেন্ডের ভেতরে শায়লা বেগমের কেস থিম রেডি হয়ে গেল। অনন্যা একটু খাটো ও মুটকি, চেহারাও ব্যাচপা, হয়তো বাবার ধাঁচর চেহারাতে, নয়তো অন্য কারো হবে। কিন্তু টু দ্য পয়েন্ট হল, এটাই ওর ডিপ্রেশন। রাতে নিশ্চয়ই ঘুম কম হয়, তাই তো সবসময় চোখ লাল দেখায়। আর সে সূত্রে এগোলে অনন্যার মেজাজটাও খিটমিটে হবে, আর বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। যেমন পদ্মফুলে গোবর, যদিও কথাটা নিজের কানেও শুনতে খারাপ লাগল। পক্ষান্তরে আনিকা যথেষ্ট সুন্দরী ও বুদ্ধিমত্তার অধিকারী ছিল। ওর বডি ও ফেস স্ট্রাকচার শায়লা বেগমের ধাঁচে, আর বন্ধুদের মহলে ওর ব্যাপক ডিমান্ড ও কদর ছিল। তাই সবসময় হইহুল্লোড় ও আড্ডাতে মেতে থাকত। শুভনের চোখ খুশিতে চিকচিক করে উঠল, আর নিজেও খুশিতে লাফিয়ে উঠে বলল, ইউরেকা! পরের দিন সকাল 10টা, শুভনের ইন্টেলিজেন্স অফিস। শায়লা বেগম অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছেন। এত কিছু ঘটে যাওয়ার পেছনে অনি নিজেই দায়ী ভাবতেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এই সামান্য ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে কখনো ভাবতেই পারেননি। অতি কষ্টে নিজেকে সামলে শুধু বললেন, শুভন সাহেব, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সত্যি কি আমার ভুল ছিল? অবশ্যই ম্যাম, যখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার পরিবারের ইতিহাস বলুন, আপনি সবই বললেন, শুধু এই টু দ্য পয়েন্ট কথাটি এড়িয়ে গেলেন, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। এখন সেটাই তো দেখতে পাচ্ছি। তবে আমি ভেবেছিলাম অনন্যা সম্পূর্ণ বদলে গেছে, কারণ মেন দরজা বন্ধ করে চাবি আমার নিকট রাখার পর থেকে অনন্যা আর কোনো ঝামেলা পাকায়নি। তবে হুট করেই এমন অস্বাভাবিক জীবন থেকে ঝট করে স্বাভাবিক হয়ে যাওয়াটা কিন্তু সন্দেহজনক। আমি তো বুঝতে পারিনি, আর সেজন্যেই নিজেকে দায়ী মনে হচ্ছে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে দায়ী, কারণ যখন আপনি জানতে পারলেন অনন্যা রাতের বেলা বাসা থেকে চুপি চুপি বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ড্রাগস নেওয়া এবং শেষ রাতে বা কখনো কখনো ভোরে বাসায় ব্যাক করে, তখনই একটা স্ট্রং ট্রিটমেন্ট আর রেগুলার চেকিং দেওয়া উচিত ছিল। কিন্তু আমি তো এটা টাইপড আরও ৫-৬ মাস আগে। তারপর ওকে প্রচুর গাইড করেছিলাম, এবং ও স্বীকার করে নেক্সট টাইম এটা করবে না। তাছাড়া তখন থেকেই মেন ডোর লক করে চাবিটা আমার কাছে রেখে ঘুমাতাম।
সাথে এটাও নিশ্চয়ই ভেবেছিলেন মেইন ডোর লক মানেই ভিতর থেকে কেউ বাহিরে যেতে পারছে না, সো অল সেফ, তাই না? ঠিক তাই। কিন্তু এটাতে একবার ভাবা উচিত ছিল যে মেয়েটি রেগুলার ড্রাগস নিচ্ছে সে এত সহজে এই লাইন ছাড়তে পারবে না, বিশেষ করে ও ছাড়লেও নেশা ওকে ছাড়বে না, সো যে করেই হোক ড্রাগস ম্যানেজ করে শরীরে নিবেই। আমি তো ভাবতেই পারছি না, একই ছাদের নিচে বাস করে টের পেলাম না। ওদের প্ল্যানিংটাই ছিল ঘুমের ওষুধের, সো টের পাওয়াটা সো টাফ ছিল। কিন্তু আপনি কিভাবে রিকাভারি করলেন? এটাই ইন্টেলিজেন্স ম্যাজিক, ম্যাম। একটু ব্যাখ্যা করুন প্লিজ। আমি পূর্বেই কিছুটা আঁচ করেছিলাম, সেটা গতকাল পূর্ণতা পেল। আপনার বাসার ভেতরের প্রতিটা সদস্যকে নিয়ে গভীরভাবে চিন্তা করি, তারপর একমাত্র ডিপ্রেশন ও ভিন্ন ধরনের মানুষ হিসেবে অনন্যাকে খুঁজে পাই। কারণ গত ৫-৬ মাস ধরে ওর চালচলন একটু ভিন্ন প্রকৃতির। ক্লাসে উপস্থিতির হার খুব কম, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার রেজাল্ট খুব খারাপ, বাইরে খুব কম থাকে, কিন্তু বাসায় উপস্থিতি সবসময়। তারপর ওর ফোন কল ট্র্যাক করে সব তথ্য বের হয়ে আসে। অনন্যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল ওরই ক্লাসমেট রাহুল ও বিদ্যুৎ। ওদের দুজনকে আটক করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আপনি আপনাকে ঠিকই বাসার ভেতরের তথ্যে আটকে রাখতে সমর্থ হন, কিন্তু ওর 2 সহচরী ওকে এমন মাস্টার প্ল্যান দেয় যা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। ওদের স্টেটমেন্ট শুনে আমি জাস্ট স্তব্ধ হয়ে গিয়েছিলাম। অনন্যাকে ঘুমের মেডিসিন সাপ্লাই দিয়েছে ওর 2 সহচরী। অনন্যা কৌশলে খাবারের মধ্যে পানির জগে, পানির বোতল বা কোল্ড ড্রিঙ্কসে মেডিসিন মিশাত। শুভনের কথা কেড়ে নিয়ে শায়লা বেগম। তাই তো মেয়েটা ডিনারে রেগুলার ব্রেড বা রুটি খেয়েছে, আর সেটাও শুধু ডিসপ্যাচ জেলি আর বাটার দিয়ে। ম্যাম। তারপর যখন সবাই বিভোর ঘুমে মগ্ন, ঠিক তখন অনন্যা আপনার রুম থেকে চাবি সংগ্রহ করে এবং দরজা খুলে বাসার ভেতরের স্টোর রুমে ওই নেশার আসর বসাত। আপনারা কখনও তা খুলেন না, আর তারই সুযোগ নেওয়া হয়েছে। প্রথম কয়েকদিন শুধু নেশাতেই সীমাবদ্ধ ছিল, পরে তা লালসায় রূপান্তরিত হয়। 2টি ছেলের সাথে একটি মেয়ে, সো বুঝতেই পারছেন রেগুলার শারীরিক সম্পর্ক চলত ওদের মধ্যে। তাই অনন্যা বার্থ কন্ট্রোল ইনজেকশন গ্রহণ করে। কিছুদিন পরে ফ্রেন্ড সংখ্যা বেড়ে 3 জন হয়। তখনই এই লালসা আনিকাকে স্পর্শ করে। ওর দরজাও খোলা থাকত, সাথে ঘুমের রাজ্যে ডুবে থাকা, যা অপরাধীদের জন্য বাড়তি সুযোগ তৈরি করে দেয়। 2 মাস পরে আনিকা হয়তো বুঝতে পারে ওর ভেতরে পরিবর্তন হচ্ছে, কারণ তখনও অন্তঃসত্ত্বা, অথবা কোনো কারণে গত 1 মাস ওই দরজা বন্ধ রাখে আর জেসিয়াও দরজা লক করে ঘুমায়। আর ঠিক তখনই ওরা উপায় না পেয়ে নেশার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে আপনার সাথে। শুভন দীর্ঘ শ্বাস ছাড়ে। শায়লা বেগম লজ্জা, ঘৃণা ও নিজের ভুলের অনুতাপে অনেক সময় থেকেই কান্না করে যাচ্ছেন। শুভনের কী বা করার আছে এই মুহূর্তে? তবুও বলল, ম্যাডাম ঠিক আছেন? শায়লা বেগম আরও ফুপিয়ে উঠলেন। কান্নাটা করতে দিলে হয়তো বুকের কষ্টটা দূর হবে, নয়তো হালকা হবে। কিছুক্ষণ পুরো অফিসটাতে একদম নীরবতা, পিন পতনের শব্দ ভূমিকম্পের মতো শোনাবে। তারপর শায়লা বেগম বললেন, আমার বড় মেয়েটা সুইসাইড করল কেন? ম্যাডাম, ও বেঁচে থাকলে হয়তো সঠিক উত্তর পেতাম, কিন্তু তবুও আমি যতটুকু অনুমান করছি, আপনি ওদের অভিভাবক ছিলেন ঠিকই, কিন্তু বন্ধু নয়। ওদের চাহিদাগুলো পূরণ করছেন ঠিকই, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা আর স্নেহের অভাব দূর করতে পারেননি। সারাদিন অফিস, বিজনেস আর টাকার পেছনে ছুটে যখন রাতে বাসায় ফিরতেন, তখন আপনি চরম ক্লান্ত থাকতেন, হয়তো ডিনার করে ঘুমিয়ে যেতেন, আর আপনার মেয়েদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছেন। তাই হয়তো অনন্যা নেশাতে জড়িয়ে যায়। আর আনিকা ভালো মেয়ে থাকলেও পরিবারের সদস্যদের মাঝে ওই দূরত্বের জন্য ওর অন্তঃসত্ত্বার বিষয়টি আপনাকে বা পরিবারের কাউকে শেয়ার করতে পারেনি, যার ফলে তীব্র মানসিক যন্ত্রণা থেকে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু আমার তো ওদের প্রতি যথেষ্ট আস্থা ও বিশ্বাস ছিল। কি করে পারল এমনটি করতে? ওদের জন্যেই এত কষ্ট করে টাকার পাহাড় গড়লাম, নিজের সুখের দিকে বিন্দুমাত্র তাকালাম না, অথচ। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার কাছে টাকা পুচ্ছ। আজ কি প্রমাণ পেলেন না? মিসেস শায়লা বেগম ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে কান্না চোখে বের হয়ে গেলেন। যদিও এই অঘটন থেকে একটা শিক্ষা পেলেন, কিন্তু অনেক কিছু হারিয়েই। তাই চোখ কান খোলা রেখে সাবধানে এগিয়ে যেতে হয়। প্রয়োজনে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েও মাঝে মধ্যে পথ চলতে হয়। শায়লা বেগম চলে যেতেই নির্ঝরা হাজির, সেই বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি, সাথে কথার চমক। স্যার, অভিনন্দন। থ্যাংক ইউ, বাট কোনো ছুটি হবে না। স্যার, আমি কি সবসময় ছুটি নেই? আমি তো মাঝে মধ্যেই আপনার ম্যাজিক পাওয়ারের গল্প শুনতে আসি। তার মানে এতক্ষণ আড়ি পাতা হচ্ছিল? কিন্তু স্যার, ছোট একটা সন্দেহ আছে। সাদিয়া ম্যাডামের বিষয়টি আমার মাথায় আসছে না।
ওনার নিখোঁজ হওয়া, চিঠি পাঠানো, ভ সূত্র। চিঠিটা রাহুল আর বিদ্যুৎ পাঠিয়েছিল সাদিয়ার নাম ব্যবহার করে, যাতে কেসটি অন্যদিকে মোড় নেয়। কি সাংঘাতিক! কিন্তু সাদিয়া ম্যাডাম নিখোঁজ কেন? আচ্ছা বস, বুঝতে পারছি। তুমি পুরো কাহিনী না শুনে যাবে না। শুন তবে, সাদিয়ার ওপরেও ঘুমের ওষুধের প্রয়োগ করা হয়েছিল, তবে তার শারীরিক গঠন মজবুত হওয়ায় তাকে কাবু করতে একটু বেশি সময় লেগেছিল। সে সিসি ক্যামেরা সেট করে যখন বাসায় ঢোকে, ততক্ষণ ওর মধ্যেও ঝিমুনি ও ক্লান্তভাব চলে আসে। সাদিয়া ঘুমের ঘরে ছিল বিধায় বিদ্যুৎ ও রাহুলের বাসার ভেতরে প্রবেশ এবং প্রায় ৩০ মিনিটের অবস্থান টের পায়নি। সাদিয়া যখন শায়লা বেগমের রুমে প্রবেশ করে, তার কিছুক্ষণ পূর্বেই রাহুল ও রাজু, তৃতীয় ব্যক্তি, প্রবেশ করেছে। তাকে দেখে এবং সাদিয়ার ওপরে ওদের নজর পড়ায় তারা হতভম্ব হয়ে যায়। তবে সাদিয়া ঘুমের ঘরে ছিল, তাই তারা আগেই সচেতন হয়ে ওর ওপর আক্রমণ করে তাকে ধরে ফেলে। জি স্যার, কিন্তু সাদিয়া ম্যাম নিখোঁজ হলেন কেন? ওরা যখন পাশবিকতা চালাচ্ছিল, সাদিয়া অবচেতন মনে বিড়বিড় করে বলেছিল, আমি ইন্টেলিজেন্সের এজেন্ট, তোদের আমি ছাড়ব না, ফাঁসিতে ঝুলাবো। ব্যাস, শুয়োরের বাচ্চারা ওর আপত্তিকর ভিডিও করে এবং ওকে রুমে ছেড়ে চলে যায়। পরের দিন যখন সাদিয়া আমাদের অফিসে আসে, ঠিক তখনই ওরা সাদিয়ার মোবাইলে ভিডিও সেন্ড করে, হুমকি দেয় দেখা করার জন্য, নয়তো ভিডিও ভাইরাল করে দেবে। সাদিয়া ঘাবড়ে যায় আর ভুলটি করে ফেলে। স্যার, আর বলবেন না প্লিজ। মনের অজান্তেই দুজনের চোখই অশ্রুসিক্ত হল। অপরাধীদের বিচার কার্যক্রম চলছে, আর সাথে রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন আছে অনন্যা। কল্পনা করা যায় এমন অল্প বয়সে মরণ নেশায় মেতে জীবনটা সমাধি সদৃশ করে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নেশাজাতীয় দ্রব্য মানুষের জীবন ধ্বংস করে দেয়, পরিবার ভেঙে দেয়, ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। তাই আমাদের সবার উচিত নেশা থেকে দূরে থাকা এবং অন্যদেরও সচেতন করা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল ক্লিক করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ধন্যবাদ সবাইকে।